সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো, সাবধানে আছো। আমি এর আগে ইতিহাসের 3টে চ্যাপ্টারের গাইডলাইন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম। আশা করি সেগুলো পড়ে তোমাদের কিছুটা উপকার হয়েছে ওই 3টে চ্যাপ্টার বুঝতে। বাড়িতে নিশ্চয়ই আমি আশা করবো তোমরা পড়াশোনা করছো। জানি না করছো কি না, আমি আশা করছি তোমরা করছো। যাই হোক, আমি 4 নাম্বার চ্যাপ্টারটা তোমাদের পড়ার জন্য একটু অন্যরকমের একটা উদ্যোগ নিয়েছি, যদি তোমাদের আরও খানিকটা উপকার হয়। তোমরা বই খুলে দেখলেই দেখবে যে 4 নাম্বার চ্যাপ্টারটা যেটা রয়েছে, আমি পেছনে আমার বোর্ডে লিখেও রেখেছি, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। ঠিক আছে, দেখো বোর্ডের লেখাটা দেখো, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আচ্ছা ঠিক আছে, এইবারে তোমাদের যেটা আমি বলবো, প্রথমে তোমাদের জানতে হবে শিল্প বিপ্লব কাকে বলে। শিল্প কথাটার অর্থ কি? শিল্প কথাটার অর্থ হলো কিছু তৈরি করা। ঠিক আছে, তোমরা অনেক শিল্পের নাম শুনে থাকবে, বস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প। এবারে তার সাথে বিপ্লব কথাটা যুক্ত করা হয়েছে। বিপ্লব কথাটার অর্থ হলো আমূল পরিবর্তন, মানে কোনো কিছুর টোটাল চেঞ্জ, কোনো কিছুর গোড়া থেকে পরিবর্তন করা, এটাকেই বলা হয় বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কথাটার অর্থ কি দাঁড়ালো? যে শিল্পের ক্ষেত্রে টোটাল একটা চেঞ্জ, বা শিল্পের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন। এই শিল্প বিপ্লব কথাটার অর্থ তাহলে দাঁড়ালো যে শিল্প আগে যেমন ছিল তার থেকে একটা টোটাল চেঞ্জ বা পরিবর্তন এলো। আচ্ছা, এই শিল্প বিপ্লবের পেছনে কারা প্রধান ভূমিকা নিয়েছিল সেটা আমি তোমাদের বলবো। যারা প্রধান ভূমিকা নিয়েছিল তারা হলো মূলত ইউরোপের বণিক সম্প্রদায়। ঠিক আছে, আমরা দেখে এর আগে ইতিহাসে আমরা মানে পড়েছি, যদিও তোমাদের ইউরোপের মধ্যযুগের ইতিহাস তোমাদের এখনকার সিলেবাসে নেই, তবু আমি বলে দিচ্ছি যে মধ্যযুগ থেকেই ইউরোপের বণিকরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক এগিয়ে এসেছিল, এবং আধুনিক যুগে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা আরও অনেক উন্নতি করেছিল। বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করে ইউরোপের বণিক সম্প্রদায়ের হাতে প্রচুর টাকা পয়সা জমা হয়েছিল। সেই টাকা পয়সাগুলি দিয়ে তারা বিভিন্ন কলকারখানা গড়ে তুলেছিল, এবং কলকারখানাগুলিতে বিভিন্ন যন্ত্রপাতি বসিয়ে সেই যন্ত্রপাতিগুলির মাধ্যমে তারা প্রচুর প্রচুর জিনিস উৎপাদন করতে থাকলো। এইভাবে উৎপাদন ব্যবস্থায় যে একটা ব্যাপক পরিবর্তন এলো, সেটাই হলো শিল্প বিপ্লব। আমরা এর আগে মধ্যযুগীয় যে ইতিহাস পড়েছি তাতে দেখেছি যে সাধারণত ছোটোখাটো কারিগররা বাড়িতে বসে হাতে কলমে ছোট অল্প স্বল্প কিছু জিনিস তৈরি করতো। যেমন তাঁতি বাড়িতে বসে তাতে কাপড় বুনতো। তাতে কি হতো, দিনে হয়তো 10-11টা কাপড় তৈরি হতো। কিন্তু শিল্প বিপ্লবের পর কি হলো, কলকারখানায় যন্ত্রপাতি বসিয়ে সেই যন্ত্রপাতির মাধ্যমে একদিনে হয়তো 1000, 2000, 3000 কাপড় তৈরি করা মানে সম্ভব হলো। এইভাবে উৎপাদন ক্ষেত্রে যে একটা বিপুল পরিবর্তন এলো, সেটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের পেছনে আমি আগেই বললাম যে বণিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারাই কলকারখানাগুলো তাদের টাকার মাধ্যমে তৈরি করেছিল, এবং বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষকে ওই কলকারখানায় শ্রমিক হিসেবে নিযুক্ত করেছিল। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা আমি তোমাদের বলে দিই যে শিল্প বিপ্লব এই কথাটা প্রথম ব্যবহার হয়েছিল কিভাবে। ঠিক আছে, অনেকে বলেন, অনেকে ইতিহাসবিদ বলেন যে ফ্রেডেরিক এঙ্গেলস 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটা ব্যবহার করেছিলেন। আর একই বছরে কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে এই শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছিলেন। জন স্টুয়ার্ট মিলও তার লেখায় শিল্প বিপ্লব শব্দটা ব্যবহার করেছিলেন। তবে শিল্প বিপ্লব কথাটাকে জনপ্রিয় করে তুলেছিলেন আর্নল্ড টয়েনবি। তিনি তার লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে, এই প্রবন্ধমালার মাধ্যমে এই কথাটাকে জনপ্রিয় করে তোলেন। আচ্ছা, এরপরে যেটা আমাদের আলোচনায় আসবে সেটা হলো শিল্প বিপ্লবের সময়কালটা। শিল্প বিপ্লবের ঠিক কোন সময় শিল্প বিপ্লব শুরু হয়েছিল তাই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে।
বিভিন্ন ঐতিহাসিক শিল্প বিপ্লবের সময়কাল হিসেবে বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। ঠিক আছে, যেমন আর্নল্ড টয়েনবির মতে শিল্প বিপ্লব 1760 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হয়েছিল। আবার রস্টো বলে একজন ইতিহাসবিদের মতে 1783 থেকে 1802 এর মধ্যে শুরু হয়েছিল। কেউ বলেছেন 1540 থেকে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়া বা শিল্প বিপ্লবের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আবার অনেকের ধারণায় 1830-40 খ্রিস্টাব্দটাই হলো শিল্প বিপ্লবের প্রথম সময়কাল। যাই হোক, আমরা মানে সবগুলো মতবাদ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে শিল্প বিপ্লবের সময়কালটাকে দুভাগে ভাগ করা যায়। তোমাদের বইতেও দেখবে এই দুভাগে ভাগ করার কথাটা লেখা আছে। আমি পড়ানোর পর নিশ্চয়ই তোমরা বইটা দেখবে, তাতে দেখবে এই দুভাগে ভাগ করার কথা লেখা আছে। প্রথম পর্বটা হলো 1770 থেকে 1840 এবং পরবর্তী পর্বটা হলো 1840 থেকে 1914। ঠিক আছে, এই সময়কালের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। এইটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণগুলি কি কি ছিল। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও মানে প্রশ্ন হিসেবে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং এই আলোচনাটা খুব মন দিয়ে শোনো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। তার মধ্যে প্রথম যে কারণটা বলা যায় সেটা হলো যে ইউরোপে একটা রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। ঠিক আছে, মানে ইংল্যান্ডে অনেক দিন পর্যন্ত, অনেক দিন থেকেই, প্রায় মধ্যযুগের শেষ পর্ব থেকেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সূচনা হয়েছিল এবং আমরা দেখেছি বহুদিন ধরেই রাজারা শান্তিপূর্ণভাবে ইংল্যান্ডে শাসন করে আসছিলেন। পার্লামেন্টের কথা মেনে রাজারা ইংল্যান্ডে শান্তিপূর্ণভাবে শাসন করে আসছিলেন। এবার ব্যবসা বাণিজ্য বা শিল্পের বিকাশের জন্য কোনো দেশে এই শান্তি শৃঙ্খলা থাকা খুবই দরকারি। কিন্তু ওই একই সময় ইউরোপের অন্যান্য দেশে কিন্তু অতটা শান্তি শৃঙ্খলা ছিল না। যেমন 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই অবস্থায় ফ্রান্সে শিল্প বিপ্লব সম্ভব ছিল না। বা জার্মানি সে সময় ঐক্যবদ্ধই ছিল না, কাজেই জার্মানিতে শিল্প বিপ্লব সম্ভব ছিল না। রাশিয়ার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা ছিল, ইংল্যান্ডের মতো সুযোগ সুবিধা রাশিয়ার ছিল না। এই কারণে ইংল্যান্ড শিল্প বিপ্লবের ক্ষেত্রে আগে এগিয়ে গেল, কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলো মানে সেই সুযোগ সুবিধা না থাকার জন্য আগে এগোতে পারলো না। সুতরাং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটা মূল কারণ হলো যে ইংল্যান্ডের রাজনৈতিক শান্তি ছিল, মানুষের জীবনে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, যা শিল্প বাণিজ্য গড়ে তুলতে ইংল্যান্ডকে সাহায্য করেছিল। দ্বিতীয় পয়েন্ট যেটা বলা যায় যে ইংল্যান্ডের প্রাকৃতিক সুযোগ সুবিধা। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া তুলো উৎপাদনে যথেষ্ট সাহায্য করেছিল। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় তুলো উৎপাদন খুব ভালো হয় এবং এছাড়াও ইংল্যান্ডে বিভিন্ন মানে খনি ছিল, বিভিন্ন লোহা বেশি পাওয়া যেত, কয়লা বেশি পাওয়া যেত। আরও একটা সুবিধা হলো ইংল্যান্ড, তোমরা জানো যে ইংল্যান্ড একটা ছোট দ্বীপ। ঠিক আছে, আমি যখন এটা মানে পড়াটা শুনে তোমরা ম্যাপ বইটা, মানচিত্র বইটা খুলে একবার মানচিত্র বইতে ইংল্যান্ডের অবস্থানটা দেখবে ইংল্যান্ডের চারদিকেই বলতে গেলে প্রায় সমুদ্র। ঠিক আছে, এই সমুদ্রের ফলে ইংল্যান্ড অনেক প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্যে খুব উন্নত ছিল। শিল্প বিপ্লব হওয়ার পর শিল্পের মাধ্যমে যে জিনিস তৈরি হলো সেগুলো ইংল্যান্ড চট করে অন্যান্য দেশে গিয়ে বিক্রি করতে পেরেছিল, চারপাশে সমুদ্র থাকার জন্য। তখন তার এরোপ্লেন আবিষ্কার হয়নি, জাহাজে করে তারা বিভিন্ন দেশে গিয়ে শিল্পের মাধ্যমে যে জিনিসগুলো তৈরি হয়েছিল সেগুলো তারা বিক্রি করতে পেরেছিল। প্লাস ওই যে বললাম যে স্যাঁতস্যাঁতে আবহাওয়া তুলো উৎপাদনে সাহায্য করেছিল। ইংল্যান্ডে বিভিন্ন খনিজ পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যেত, যেগুলো শিল্প উৎপাদনে সহায়ক হয়েছিল। তৃতীয় যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে ছিল সেটা হলো যে ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটেছিল সেই সময়। তোমাদের এখানে একটা কথা বলে দিই যে প্রথম বিপ্লবটা ঘটেছিল কিন্তু বস্ত্রশিল্পী। ইংল্যান্ডে প্রথম বস্ত্রশিল্পী বিপ্লব ঘটেছিল। এই সময় বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল যেটা বস্ত্রশিল্পের ক্ষেত্রে সহায়ক হয়েছিল। তোমাদের বইতে দেখবে বিভিন্ন আবিষ্কারের কথা লেখা আছে, আমি তবু একটু একটু বলে দিচ্ছি। যেমন জনকের উড়ন্ত মাকুবা ফ্লাইং শ্যাটল, জন স্মিটনের ব্লাস্ট ফার্নেস, হারগ্রিভসের স্পিনিং জেনি, রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম, ক্রম্পটনের স্পিনিং মিউল, এরকম আরও অনেক, জর্জ স্টিফেনসনের
স্টিম ইঞ্জিন বা বাষ্পচালিত ইঞ্জিন, এরকম বিভিন্ন আবিষ্কার এই সময় ইংল্যান্ডে হয়েছিল, যা বস্ত্রশিল্পের সহায়ক হয়েছিল। এই এত আবিষ্কার ইউরোপের অন্যান্য দেশে হয়নি। এই আবিষ্কারগুলো ইংল্যান্ডে বস্ত্রশিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে যথেষ্ট সাহায্য করেছিল। বস্ত্রশিল্প এবং পরবর্তীকালে অন্যান্য শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে যথেষ্ট সাহায্য করেছিল। আর এর পরের পয়েন্ট যেটা বলা যায়, কৃষি বিপ্লব। তোমরা জানো শিল্পের কাঁচামালটা আসে কিন্তু কৃষি থেকে। যেমন বস্ত্রশিল্পের কাঁচামাল কি? তুলো। তুলোটা কোত্থেকে আসে? তুলোটা আসে হলো কৃষি থেকে। তুলো চাষের মাধ্যমে তুলো আসে, সেই তুলো থেকে সুতো কাটা হয়, সেই সুতো থেকে বস্ত্র তৈরি হয়। তাহলে যদি কৃষিতে উন্নতি না ঘটে তাহলে শিল্পে উন্নতি সম্ভব নয়। আমরা কি দেখতে পাচ্ছি, এই সময় ইংল্যান্ড কৃষিক্ষেত্রেও প্রচুর উন্নতি সাধন করেছিল। ঠিক আছে, তাহলে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি কি কি দেখো একবার, আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একবার বোর্ডটা দেখো। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার প্রধান কারণগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি: রাজনৈতিক স্থিতিশীলতা, প্রাকৃতিক সুযোগ সুবিধা, বৈজ্ঞানিক আবিষ্কার, কৃষি বিপ্লব। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে, রেখে বইটা পড়বে, তাহলে দেখবে খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো যে ইউরোপের সঙ্গে ইংল্যান্ড আর ইউরোপের অন্যান্য দেশের মধ্যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে কি পার্থক্য ছিল, এইটা আমরা এবারে আলোচনা করব। শিল্প বিপ্লবের দুটো প্রধান শর্ত হলো কাঁচামালের যোগান। শিল্প গড়ে তুলতে গেলে, কলকারখানায় শিল্প গড়ে তুলতে গেলে তার জন্য কাঁচামালের যোগান চাই। যেমন আমি তোমাদের আগেই বললাম, বস্ত্র শিল্পের জন্য তুলোর যোগান চাই। তুলোর উৎপাদন যদি বেশি না হয়, বস্ত্র শিল্পে উন্নতি ঘটবে না। কাঁচামালের যোগান চাই, আর শিল্প বিপ্লবের ফলে যে জিনিসপত্র তৈরি হবে সেগুলো বিক্রি করা যাবে এমন বাজার চাই। ঠিক আছে, মানে আধুনিক যুগের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি কি ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। আমাদের ভারতবর্ষও ইংল্যান্ডের উপনিবেশ ছিল। তাই জন্য মানে শিল্প বিপ্লবের ফলে যে জিনিস উৎপন্ন হচ্ছে সেইগুলো বিক্রির বাজারও ইংল্যান্ড সহজেই পেয়ে গিয়েছিল। শুধু ভারতবর্ষ বলে নয়, আফ্রিকার বিভিন্ন দেশ, এশিয়ার অন্যান্য দেশ, ভারতবর্ষ ছাড়াও এশিয়ার অন্যান্য দেশ, এগুলো সমস্ত ইংল্যান্ডের, ধরো ভারতবর্ষ ছাড়াও ব্রহ্মদেশ, তারপর শ্রীলঙ্কা, তারপরে আরবের দেশগুলো, ঠিক আছে, এগুলো সব ইংল্যান্ডের উপনিবেশ ছিল। কাজে ইংল্যান্ড শিল্প বিপ্লবের ফলে যে জিনিসপত্রগুলো উৎপাদিত হচ্ছিল সেগুলোই চট করে বিক্রি করার জন্য বাজার ইংল্যান্ড পেয়ে যাচ্ছিল। আর ইংল্যান্ড, আমি তোমাদের আগেই বললাম, যেহেতু কৃষিতে উন্নতি করেছিল সেই সময়, শিল্প বিপ্লবের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল সেগুলো ইংল্যান্ড সহজে পেয়ে যাচ্ছিল। কিন্তু মানে ইউরোপের অন্যান্য দেশে এসব সুযোগ সুবিধা ছিল না। ঠিক আছে, ইংল্যান্ডের মতো অত উপনিবেশও ইউরোপের বিভিন্ন দেশে ছিল না, বা কৃষিক্ষেত্রে ইংল্যান্ড যত উন্নতি করতে পেরেছিল ইউরোপের অন্যান্য দেশ সেই সময় অতটা উন্নতি করতে পারেনি। দ্বিতীয় যেটা ইংল্যান্ডের সঙ্গে তফাৎ ইউরোপের অন্যান্য দেশে, সেটা হলো যে বৈজ্ঞানিক আবিষ্কারের মৌলিকত্ব। ইংল্যান্ডে সে সময় বহু বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল। ইউরোপের অন্যান্য দেশেও কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছিল, কিন্তু ইংল্যান্ডের মতো অত বৈজ্ঞানিক আবিষ্কার ইউরোপে অন্যান্য দেশে হয়নি। ঠিক আছে, আর তারপরের যে পয়েন্টটা আসছে সেটা হলো দীর্ঘ প্রস্তুতি। ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার জন্য ইংল্যান্ড বহুদিন আগে থেকে ধীরে 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 রেডি হচ্ছিল। ঠিক আছে, ধীরে 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 ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছিল। যেমন ইংল্যান্ডে বহুদিন আগে থেকেই ইংল্যান্ড কৃষিতে উন্নতি করছিল, বাণিজ্যে উন্নতি করছিল, জনসংখ্যার দিক থেকেও ইংল্যান্ডের জনসংখ্যা সে সময় অনেকটা বেড়ে গিয়েছিল, যার ফলে শিল্প বিপ্লবে তৈরি জিনিসপত্র, শিল্পের মাধ্যমে তৈরি জিনিসগুলো বিক্রি মানে কেনার জন্য ক্রেতা পাওয়া যাচ্ছিল। কিন্তু ইউরোপের দেশগুলিতে এই ধরনের দীর্ঘ প্রস্তুতির অভাব ছিল। ঠিক এই মানে সে ইউরোপের দেশগুলো, অন্যান্য দেশগুলো সে সময় কৃষিতেও অত উন্নতি করতে পারেনি, বা বাণিজ্যেও ইংল্যান্ডের মতন তারা উন্নত ছিল না। কাজেই তারা ইংল্যান্ডের থেকে কিছুটা পিছিয়ে ছিল। বিশেষ করে জার্মানি তখন ঐক্যবদ্ধই ছিল না, কাজেই জার্মানিতে অনেক পরে শিল্প বিপ্লব শুরু হয়। ফ্রান্সেও ফরাসি বিপ্লব সংক্রান্ত গণ্ডগোলের জন্য শিল্পর প্রসার অনেক দেরিতে শুরু হয়। এই জন্য ইংল্যান্ড ইউরোপের অন্যান্য দেশের তুলনায় শিল্প বিপ্লবের ক্ষেত্রে, শিল্পে উৎপাদনের ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল।
দ্বিতীয় যেটা বলা যায় সেটা হলো যে ইংল্যান্ডে প্রথম মানে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে, অষ্টাদশ শতাব্দী মানে কি আমি তোমাদের এর আগে ক্লাসে অনেকবার বলেছি, 1700 থেকে 1800, এই 100 বছর সময়কালকে বলা হয় অষ্টাদশ শতাব্দী। যদি কেউ ভুলে গিয়ে থাকো এই জন্য আর একবার স্মরণ করিয়ে দিলাম। ইংল্যান্ডে আগাগোড়াই মানে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে যে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, তার জন্য ইংল্যান্ডে আগাগোড়াই মানে সেই একই ধারায় শিল্প বিপ্লবের গতিটা বজায় ছিল, শিল্প উৎপাদনের গতিটা একইভাবে বজায় ছিল। প্রথম থেকে যেমন শুরু হয়েছিল, মাঝখানে সেটা থেমে গিয়েছিল, তারপরে আবার হলো, এরকম হয়নি। প্রথম থেকে যেমন উৎপাদন হচ্ছিল সেই একই গতি ইংল্যান্ড বজায় রাখতে পেরেছিল। কিন্তু মানে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলোতে এই শিল্প বিপ্লবের গতি কিন্তু অনেকটা ধীর ছিল। ইংল্যান্ডের মধ্যে গতি সম্পন্ন মানে শিল্প বিপ্লব তারা করতে পারেনি, বা শিল্প উন্নয়নের ক্ষেত্রেও বিভিন্ন ঘটনার ফলে শিল্প উন্নয়নটাও তাদের দেশে বারবার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তোমরা আমরা জানি মানে আমরা ইংল্যান্ডের পাশাপাশি আর একটা দেশ ফ্রান্সের কথা যদি ধরি, ফ্রান্সে 1789-তে ফরাসি বিপ্লব হয়েছে, তারপরে আবার 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছে, আবার 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে। কাজেই আমরা দেখছি বারবারই ফ্রান্সে আর রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ওই একই রকম ভাবে অন্যান্য দেশেও বারবার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। কাজেই সেখানে ওসব দেশগুলোতে শিল্প উন্নয়নের গতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। মানে ইংল্যান্ডের মতন স্মুথলি শিল্প উন্নয়নের গতিটা এগিয়ে যায়নি। এই কারণে অন্যান্য দেশ ইংল্যান্ডের থেকে পিছিয়ে গিয়েছিল। আর ইংল্যান্ডের মানে বিত্তবানরা, যারা বিত্তবান শ্রেণী, যারা ধনী শ্রেণী, তারা শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী ছিল। এটা অন্যান্য দেশের ক্ষেত্রে অতটা দেখা যায় না। ঠিক আছে, অন্যান্য দেশের ক্ষেত্রে হয়তো বিত্তবান শ্রেণী জমি আঁকড়ে থাকতেই বেশি পছন্দ করতো, তারা জমিতে বিনিয়োগ করতে বেশি পছন্দ করতো, তারা শিল্প কলকারখানায় বিনিয়োগ করতে অতটা পছন্দ করতো না। এর ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের গতিটা আরো বেশি এগিয়ে গিয়েছিল, অন্যান্য দেশ সেখানে পিছিয়ে গিয়েছিল। আর সব থেকে লাস্টে যেটা বলা যায় যে ইংল্যান্ডের জিনিসপত্রের কোয়ালিটি অনেক ভালো ছিল, ইউরোপের অন্যান্য দেশের জিনিসপত্রের কোয়ালিটি বা গুণগত মান অত ভালো ছিল না। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইংল্যান্ডের জিনিসের যত ডিম্যান্ড বা চাহিদা ছিল, ইউরোপের অন্যান্য দেশের জিনিসপত্রের অতটা ডিম্যান্ড বা চাহিদা ছিল না। এই কারণে ইংল্যান্ড অন্যান্য দেশের থেকে এগিয়ে গিয়েছিল। এই পয়েন্টগুলো বোর্ডে লিখে দিতে পারলে ভালো হতো, কিন্তু বোর্ডটা ছোট, এই জন্য এই পয়েন্টগুলো আমি লিখে দিতে পারিনি। আমি আরেকবার পয়েন্টগুলো তোমাদের তাও বলে দিচ্ছি, যে আরেকবার ছোট করে পয়েন্টগুলো বলে দিচ্ছি, যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আর বাজার দুটো ইংল্যান্ড পেয়েছে, যেটা ইউরোপের অন্যান্য দেশ অতটা পায়নি। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে ইংল্যান্ড এগিয়ে ছিল, ইউরোপের অন্যান্য দেশ অতটা এগিয়ে ছিল না। তৃতীয়ত, দীর্ঘদিনের প্রস্তুতির পর ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, ইউরোপের অন্যান্য দেশে সেরকম প্রস্তুতি চোখে পড়ে না। চতুর্থত, ইংল্যান্ডে আগাগোড়া শিল্প উন্নয়নের ধারা বজায় ছিল, ইউরোপের অন্যান্য দেশে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার জন্য বা বিভিন্ন কারণের জন্য শিল্প উন্নয়নের গতি বারবার বাধাপ্রাপ্ত হয়েছিল। আর পঞ্চমত, ইংল্যান্ডের যারা বিত্তবান শ্রেণী ছিল, ধনী শ্রেণী ছিল, তারা কলকারখানায় টাকা পয়সা বিনিয়োগ করতে আগ্রহী ছিল, কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যারা বিত্তবান শ্রেণী ছিল, তারা বেশিরভাগ জমিতে টাকা বিনিয়োগে বেশি আগ্রহী ছিল। ওই কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব বা শিল্পোন্নয়ন যতটা হয়েছে অন্যান্য দেশেও ততটা দেখা যায়নি। আর সবার শেষে বলা যায় যে ইংল্যান্ডের জিনিসপত্রের কোয়ালিটি যত ভালো ছিল, গুণগত মান যত ভালো ছিল, ইউরোপের অন্যান্য দেশে মানে গুণগত মান অত ভালো ছিল না। ওই জন্য বিশ্বের বাজারে ইংল্যান্ডের জিনিসপত্রের দামটা ছিল, চাহিদাটা ছিল বেশি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো যে শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লব যে হয়েছিল ইংল্যান্ডে, এখানে মেইনলি ইংল্যান্ডে কি প্রভাব ঘটেছিল সেইটাই লেখা আছে। শিল্প বিপ্লবের যে প্রভাবটা হয়েছিল ইংল্যান্ডে, সেই শিল্প বিপ্লবের প্রভাবটা ইংল্যান্ডের উপর কি হয়েছিল। ঠিক আছে, তা প্রথমেই দেখো, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে একটা শ্রেণী বিভাজন দেখা দিয়েছিল। ইংল্যান্ডে আমি তোমাদের আগেই বলেছি কলকারখানাগুলো গড়ে তুলেছিল কারা? কলকারখানাগুলো গড়ে তুলেছিল সাধারণত ধনী বণিক সম্প্রদায়।
ঠিক আছে, তারা কলকারখানা গড়ে তুলে সেই কলকারখানায় বিভিন্ন যন্ত্রপাতি বসিয়েছিল এবং কলকারখানাগুলোতে শ্রমিক হিসেবে কাদের নিয়োগ করেছিল? শ্রমিক হিসেবে নিয়োগ করেছিল মূলত গরিব মানুষ যারা তাদের। গরিব মানুষ বলতে মূলত কাদের বোঝানো হচ্ছে? অনেক সময় গ্রামাঞ্চল থেকে চাষিরা, তারা হয়তো চাষবাসে তত ভালো সুবিধা করে উঠতে পারছে না, বা চাষবাস থেকে তাদের হয়তো তেমন অর্থ উপার্জন হচ্ছে না, এমন চাষিরা অনেকে শহরে চলে আসছিল। শিল্প কারখানাগুলো তো শহরেই স্থাপিত হতো, নিশ্চয়ই গ্রামে তো শিল্প কারখানা স্থাপনের তেমন প্রশ্ন নেই, তেমন শিল্প কারখানা গ্রামে স্থাপিত হতো না, শহরেই স্থাপিত হতো। এই জন্য সেই কারখানায় কাজ পাবে এই ভেবে অনেক মানে কৃষক, যারা স্বাধীন কৃষক ছিল না, যাদের তেমন জমি জমা ছিল না, তারা অনেকে কি করছিল, দলে দলে শহরে চলে আসছিল। এদেরকে কলকারখানায় শ্রমিক হিসেবে নিযুক্ত করা হলো। ঠিক আছে, আর কলকারখানার যারা মালিক তারা কি করতে লাগলো, এদেরকে শোষণ করতে লাগলো। শিল্প বিপ্লবের প্রথম যুগে এখন যেমন হয়েছে যে শ্রমিকদের 8 ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না, শ্রমিকদের মিনিমাম একটা মাইনে দিতে হবে, এই ধরনের জিনিস কিন্তু শিল্প বিপ্লবের প্রথম যুগে ছিল না। তখন মালিকরা ইচ্ছা মতো শ্রমিকদের খাটিয়ে নিত, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ইচ্ছা মতো শ্রমিকদের খাটিয়ে নিত এবং বিভিন্নভাবে শ্রমিকদের উপর অত্যাচার করত। কাজ ঠিকঠাক না পারলে তাদের প্রহার করা, এমনকি শ্রমিকদের গুলি করে হত্যা করা, এমন জিনিসও শোনা গেছে। প্রহারের ফলে তাদের মৃত্যু ঘটেছে, এমন জিনিসও শোনা গেছে। এইভাবে তাহলে কি করতে লাগলো, কলকারখানার মালিকরা শ্রমিকদের শোষণ করতে লাগলো। এর ফলে সমাজে একটা শ্রেণী বিভাজন দেখা দিল। এই শ্রেণী বিভাজনটা কি? মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী, এই দুই শ্রেণীর মানুষ সমাজে দেখা দিল। দ্বিতীয় যে প্রভাবটা পড়েছিল সেটা হলো কি, শহরের বিকাশ ঘটেছিল। শিল্প কারখানাগুলো যেহেতু শহরে স্থাপিত হয়েছিল এবং শিল্প কারখানাগুলোতে কাজে যোগ দেওয়ার জন্য যেহেতু দলে দলে মানুষ শহরে এসে ভিড় করছিল, তার ফলে অনেক নতুন নতুন শহরের বিকাশ এই সময় শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে দেখা যায়। ঠিক আছে, তৃতীয় যে কারণটা বলা যায় সেটা হলো যে শিল্প বিপ্লবের ফলে বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ হয়। বুর্জুয়া কাদের বলা হতো? তোমরা ফরাসি বিপ্লব পড়ার সময় বুর্জুয়া কথাটার সঙ্গে পরিচিত হয়েছো। বুর্জুয়া বলতে মূলত প্রধানত বোঝানো হয় বণিক শ্রেণীকে। এছাড়া মানে চিকিৎসক, শিক্ষক, কেরানি, যাদের হাতে কিছুটা বৃত্ত আছে তাদেরকেও বুর্জুয়া বলা হতো। তবে এখানে বুর্জুয়া বলতে মূলত বণিক শ্রেণীকেই বোঝানো হচ্ছে। বণিক শ্রেণী যারা কলকারখানার টাকা বিনিয়োগ করলো শিল্প গড়ে তোলার জন্য, তাদেরই প্রাধান্য এই সময় সমাজে স্থাপিত হলো। ঠিক আছে, এইভাবে যে সমাজ ব্যবস্থা গড়ে তোলা উঠলো সেটাকে বলা হয় বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থা। এরপরে যেটা বলা যাচ্ছে, এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হলো যে শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক সম্পদ বন্টনে বিভাজন দেখা দিল। এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা জমা হলো, যারা কলকারখানার মালিক, তারা কলকারখানায় উৎপাদিত জিনিস বিক্রি করে প্রচুর লাভ করতে থাকলো। কিন্তু কলকারখানার যারা শ্রমিক, তারা উদয়াস্ত পরিশ্রম করে বহু জিনিস উৎপাদন করছে, কিন্তু তাদের মাইনে দেওয়া হচ্ছে, তাদের বেতন দেওয়া হচ্ছে খুব কম, তাদের হাতে ওই জন্য কোনো টাকা পয়সা থাকছে না। তাহলে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা পয়সা জমা হচ্ছে, আর এক শ্রেণীর মানুষের হাতে কিছুই থাকছে না। ঠিক আছে, তাহলে শিল্প বিপ্লবের সুফল ভোগ করছে কারা? যারা কলকারখানার মালিক, মূলত তারাই শিল্প বিপ্লবের সুফলটা ভোগ করছে। এছাড়া আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাজক শ্রেণী, এরাও শিল্প বিপ্লবের সুফলটা ভোগ করছিল। কিন্তু ছোটোখাটো ব্যবসায়ী যারা বাড়িতে বসে ছোটোখাটো কাজ করতো, ছোটোখাটো দোকানদার যারা, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শিল্প কারখানায় কাজ করতো এমন শ্রমিকরা, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের হাতে প্রায় কিছুই টাকা পয়সা জমা হচ্ছিল না। তারা কাজের আশায় গ্রাম থেকে শহরে এসেছিল, কিন্তু শহরে এসে তারা আরও দুরবস্থার মধ্যে পতিত হলো। তারা শহরে এসে বস্তি এলাকায় বা খুব অস্বাস্থ্যকর এলাকায় ঘেঁষাঘেঁষি গাদাগাদি করে তাদের বসবাস করতে তারা বাধ্য হলো। ঠিক আছে, এই ধরনের এলাকাগুলোর নামকরণ হলো কি ঘেটো। ঘেটো বলে একটা নতুন কথা চালু হলো। ঘেটো বলতে বোঝায় মূলত মানে এমনি প্রাচীনকাল আমি বলবো না, মধ্যযুগ থেকে ঘেটো বলতে বোঝায় এমন একটা বস্তি এলাকা যেখানে মূলত ইহুদিরা বসবাস করত। খ্রিস্টান ধর্মের লোকেরা ইহুদিদের খুব ঘৃণা করত
কারণ ইহুদিরা সুদের ব্যবসা করতো, সেটা খ্রিস্টান ধর্মের লোকেরা সেটাকে পাপ বলে মনে করতো। ওই জন্য তারা ইহুদিদের শহরের প্রধান অঞ্চলে বসবাস করতে দিত না। শহরের বাইরের দিকে বস্তি, এখন যেটাকে আমরা বস্তি ধরনের অঞ্চল বলি, সেরকম ধরনের অঞ্চলে ঘেঁষাঘেঁষিভাবে ইহুদিরা বসবাস করত। কিন্তু শিল্পী বিপ্লবের যুগে শ্রমিকরা যে অস্বাস্থ্যকর ঘেঁষাঘেঁষি পরিবেশে বসবাস করছে, সেইটাকেই বলা হচ্ছে ঘেটো। তোমাদের বইতে ঘেটো সম্পর্কে একটা লেখাও আছে। ঘেটো সম্পর্কে একটু টুকরো কথা, একটা ছোট নোট রয়েছে টুকরো কথা বলে, সেখানে ঘেটো সম্পর্কে লেখাও আছে, সেটা একবার ভালো করে পড়ে নেবে। যাই হোক, তাহলে মেন ব্যাপার হলো এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর টাকা পয়সা জমা হচ্ছে, আর এক শ্রেণীর মানুষের হাতে তেমন টাকা পয়সা জমা হচ্ছে না। আর তোমাদের বইতে লাস্ট একটা পয়েন্ট আছে নতুন শ্রেণীর উদ্ভব বলে। নতুন শ্রেণীর উদ্ভব যেটা, সেটা একবার প্রথমেও দেওয়া আছে। শিল্পী বিপ্লবের ফলে সমাজে মধ্যবিত্ত বলে একটা নতুন শ্রেণীর উদ্ভব হলো। ঠিক আছে, এরা মানে শিল্পী বিপ্লবের ফলে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হচ্ছিল, সেই সব জিনিসপত্রগুলো এরা কিনতো, এবং এদের জীবনযাত্রার মানটাও শিল্পী বিপ্লবের ফলে অনেকটা উন্নত হয়েছিল। নতুন শিল্পপতি, বণিক, কারখানার মালিক, মহাজন, এইসব জিনিসের এইসব শ্রেণীর সমন্বয়ে এই মধ্যবিত্ত শ্রেণীটা গড়ে উঠেছিল। ঠিক আছে, যারা কলকারখানায় টাকা পয়সা বিনিয়োগ করতো, তারা অনেক সময় কলকারখানায় বিনিয়োগ করার জন্য এক শ্রেণীর লোকেদের কাছ থেকে টাকা ধার নিত। যাদের কাছ থেকে টাকা ধার নিত, তাদেরকে নিয়েই গড়ে উঠলো মহাজন শ্রেণী। এদের হাতে, মহাজনদের হাতে আস্তে আস্তে টাকা পয়সা আসতে লাগলো। এইভাবেই মহাজন শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এই নতুন শিল্পপতি, বণিক, কারখানার মালিক, বিভিন্ন ছোটখাটো কারখানার মালিক, মহাজন ইত্যাদি নতুন নতুন শ্রেণীর উদ্ভব শিল্প বিপ্লবের ফলে সম্ভব হয়েছিল। ঠিক আছে, আজ তাহলে আমি এই পর্যন্তই আলোচনা করছি। পরের দিন আবার আমার ইচ্ছা আছে আর একটা ভিডিওর মাধ্যমে এর পরবর্তী অংশটা আলোচনা করার। আমি যে আলোচনাটা করলাম, সকলে বইটা ভালো করে পড়ো, নইলে কিন্তু আমার আলোচনাটা একেবারে বৃথা যাবে, তোমরা কিছুই বুঝতে পারবে না বই ভালো করে না পড়লে। আর অবশ্যই তোমাদের কাছে যে মানচিত্র বই আছে, সেখানে ইংল্যান্ডের অবস্থানটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সকলে সাবধানে থাকবে। আজকের জন্য চললাম।